এখন সবাই শেখ হাসিনারই উদাহরণ দেয় যে উনি তো তাহলে ভালো ছিল, এবং এটা যখন আবার কেউ বলতে যায় তখন বলে যে আপনারা স্বৈরাচারকে ফেরত আনার জন্য কথা বলতেছেন। কমপ্লিট রং আইডিয়াতে এটা হচ্ছে। এবং রাশেদ যে কথাগুলো বলেছে যে আমাদের এই এই সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিয়েছে, সেই ইঙ্গিতের মধ্যে আছে যে উপদেষ্টাদের কথা বলা হয়েছে, অদক্ষ উপদেষ্টাদের। এই কথাটা কিন্তু রাশেদ আজকে বলছে, আপনারা শিরোনাম করছেন, এটা নিয়ে আলোচনা করছেন, কিন্তু আমরা বহুদিন আগে থেকে বলেছি যে অথর্ব উপদেষ্টাগুলো এখানে যেগুলো নিয়োগ পেয়েছে, সবাইকে বলবো না, 2-4 জন বাদ দিয়ে, ইয়ে এদের এত অদক্ষতা, এত অভিজ্ঞতার এত অভাব। এরা ডক্টর ইউনূস নিজেই তো কোনোদিন রাজনীতি করেন নাই। সো এরকম বা রাজনীতি করতে হবে নট নেসেসারি, উনি রাজনীতি করেন না, উনি লিডার, উনি লিডারশিপ কোয়ালিটি আছে কিনা সেটা হচ্ছে বিষয়। সেই জায়গায় উনি যাদেরকে পেয়েছেন, যাদেরকে দিয়ে কাজ করাবেন, এরা নিজেরাই তো কিছু জানে না। কতিপয় এনজিওওয়ালা কতগুলো অভিজ্ঞতা নিয়ে চলে এসছেন রাষ্ট্র চালাইতে। তো সেই জায়গায় তো মানুষ হতাশ হবেই। এবং রাশেদ যে বলছিল যে এই দুর্নীতি এবং আরও আরও কতগুলো ইস্যুস যে তুলেছে, যেগুলো দেখেন আপনি, দুর্নীতি হচ্ছে তার কোনো বিচার নাই। এবং দুর্নীতি হচ্ছে ডক্টর ইউনূস একটা লোককে, তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ উঠে, উনি কোনো দিন কোনো অ্যাকশন নিয়েছেন আমি দেখি নাই। ইন্টারনালি কি নিয়েছেন আমি জানি না, বাট বাংলাদেশের লোকজন দেখে নাই যে কোনো একজন উপদেষ্টার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ, দুর্নীতির অভিযোগ ওঠার পরেও বহাল তবিয়তে আছে। এবং কি যোগ্যতায় তারা আছে, কেন তারা থাকবে, এটাও জনগণ কিন্তু জানতে পারছে না। ও আরেকটা ইঙ্গিত দিয়েছে যে এদেরকে নির্বাচন করার ক্ষেত্রে ছাত্রনেতারা ভুল করেছে। আমি মনে করি যে ছাত্রনেতারা শুধু ভুল করে নাই, ছাত্রনেতারা রাজনীতির জড়িয়েও তো ভুল করেছে। এটা ওদের উচিত ছিল এমন একটা জায়গায় থাকা, সর্বোচ্চ জায়গায় থাকা, তাদেরকে মানুষ মুকুট পরিয়ে রাখতো, তাদেরকে মাথায় নিয়ে রাখতো তাদেরকে, যে তারা যখন এই রাজনীতিতে জড়িয়ে গেল, তারা যখন এই সরকারের অংশীদার হয়ে গেল, এইখানেই গণ্ডগোল শুরু হলো। তাদেরকেও আবার ভিতরে যারা আছে তারা অনেকে সহ্য করতে পারছে না যে এই ছোকরারা আমাদের সাথে এসে কিভাবে বসে করছে। সেটাও আমি দেখছি, তার কয়েকজন উপদেষ্টার, ছাত্র উপদেষ্টার বক্তব্য থেকে সেটা এসেছে যে তাদেরকে যে কর্নার করার চেষ্টা করা হচ্ছে। তো দলের মধ্যে দল, এখানে 2 দল হয়ে গেছে। আমি এটা বহুবার বলেছি, তাদের উচিত ছিল না এই সরকারে অংশগ্রহণ করা। তারা এমন একটা জায়গায় থেকে আজকে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন, সরকারের ভুলগুলো তুলে ধরতে পারতেন। এবং সরকারের এই ভুলগুলো যদি তারা তুলে ধরতেন, সরকার কিন্তু এখানে শুদ্ধ হতো। কিন্তু তারা নিজেরাই যখন অংশ হয়ে গেছে, তাহলে তারা এটা নিয়ে কথা বলার অধিকার কোথায় পায়? আপনি নাহিদ ইসলামের প্রসঙ্গ তুলেছেন। তিনিও উপদেষ্টা পরিষদে ছিলেন। হ্যাঁ, তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন। তিনি তো ভালো করে উপলব্ধি করেছেন যে কিভাবে এখানে কি পরিস্থিতিতে তাকে পার করতে হয়েছে। তো নাহিদ যদি বলে থাকেন যে আজকে সেফ এক্সিটের কথা, যে কারো কারো সেফ এক্সিট নিতে হবে, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই সেফ এক্সিটের কথা কিন্তু আমি আজকে থেকে 5 মাস আগে বলেছি। কেন বলেছি? যখন ডক্টর ইউনূস ইয়েতে গেলেন, এই ফেব্রুয়ারিতে যখন গেলেন, আমি বললাম যে বিএনপির সাথে সমঝোতা হচ্ছে, এটাই যে সেফ এক্সিট উনি এবং ওনার পরিষদ কিভাবে পায় সেটা নিয়ে। এবং সেফ এক্সিট বাস্তবতায় এখন এই জন্যই বাস্তবতা যে, কারণ আমাদের এবং নাহিদ এবং সার্জিস তো আরো কড়া ভাষায় বলেছে। সার্জিস তো বলেছে যে মৃত্যু ছাড়া এদের আর কোনো ইয়ে নাই। আমরা সেফ এক্সিট প্রসঙ্গে আসবো, কিন্তু আগের প্রশ্নটার উত্তরটা একটু শান্ত থেকেও নিয়ে আসি। ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকেও একটু আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনিও নিশ্চয়ই শুনেছেন রাশেদ খান যেমনটা বলেছেন যে কতিপয় ছাত্র নেতৃত্বের কারণে, তাদের ভুল সিলেকশনের কারণে, তারা উপদেষ্টা সিলেকশনে ভুল করেছিলেন, সে কারণে গণঅভ্যুত্থান ব্যর্থ হচ্ছে। এই কতিপয় ছাত্র নেতৃত্ব যে আসলে কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে, কোনোভাবে কি আপনাদের দিকে ইঙ্গিতটা হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন। দেখেন, রাশেদ ভাই যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর এসেন্স যে বিষয়টি, কন্টেন্ট, সে কন্টেন্টের সাথে আমি অধিকাংশ জায়গায় একমত পোষণ করি। এবং এটা আসলে একটা লম্বা সময়, আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আসলে আমাদের অনেকেরই এখন এই উপলব্ধিটা হচ্ছে বা হবে, আরও জায়গাগুলোতে রিয়েলাইজেশন হয়েছে। আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে এই কতিপয় ছাত্র নেতৃত্ব আসলে এই উপদেষ্টা পরিষদ সিলেকশন করেছে কিনা, উত্তর হচ্ছে যে না, এককভাবে কতিপয় ছাত্র নেতৃত্ব এই উপদেষ্টা পরিষদ সিলেকশন করে নাই। আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে
যখন কিন্তু গণঅভ্যুত্থানটা, আপনাদের সমর্থন ছিল কিনা? আমি আসছি ওই জায়গায়, একবারে ডিটেইলটা বললেই আসলে বোঝা যাবে যে আসলে কতটুকু ইয়ে ছিল। একটা তো হচ্ছে যে তাদের জায়গা থেকে তাদের এখানে একটা অংশগ্রহণ ছিল, কিন্তু এটা শুধুমাত্র কতিপয় ছাত্র নেতৃত্ব এটা আসলে ঠিক করে নাই, সেটা আমি বলছি। 5 আগস্ট পরবর্তীতে সময় যখন ছাত্র নেতৃত্ব যারা সরাসরি সামনে থেকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা যখন চ্যানেল 24-এ যখন সংবাদ সম্মেলন করছেন, ইতিমধ্যে এই সরকারের অংশীদার হওয়া কিংবা পরবর্তী রাষ্ট্রের ক্ষমতার ভাগ নেয়া বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তৎকালীন রাজনৈতিক দলগুলো কিন্তু সেনা ক্যান্টনমেন্টে হচ্ছে চলে গিয়েছে। এবং তখনও ছাত্র নেতৃত্বদেরকেও বলা হয়েছিল যে ক্যান্টনমেন্টে এসে সরকারটা কিভাবে গঠন করা যায় সেই বিষয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য। ছাত্র নেতৃত্ব তখন বলেছিল যে না, আমরা মাঠে থেকে গণঅভ্যুত্থান করেছি, তারা আসলে মাঠে আসুক, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ করি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা মাঝামাঝি একটা জায়গায় রাষ্ট্রপতির ভবনে একটা আলোচনার জায়গা তৈরি হয়, এবং এই উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে তৎকালীন গণঅভ্যুত্থানের অংশীজন ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যেইগুলো ক্রিয়াশীল প্রধান রাজনৈতিক দলগুলো, প্রত্যেকের এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল। এবং সবার আলাপ আলোচনা প্রস্তাবনার ভিত্তিতে ডক্টর ইউনূসের বিষয়ে যখন একমত হয়েছে, এবং বাকি সিলেকশনের অধিকাংশ সিলেকশনটাই ডক্টর ইউনূস বাকিদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তিনি হচ্ছে করেছেন। তো সেই জায়গা থেকে যদি এই সিলেকশনের পরবর্তীতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে এবং তাদের যদি কোনো ধরনের কার্যক্রমের নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশে পড়ে, সেই জায়গাটি আসলে ওই সকলের অংশগ্রহণের সিলেকশনের একটা ফলাফল। 1, 2 নম্বর হচ্ছে গণঅভ্যুত্থানের পরবর্তীতে আজকে যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে তো আগে থেকে যাচাই করার কোনো সুযোগ ছিল না, তারা তো আগে কেউ মন্ত্রী বা উপদেষ্টা ছিলেন না। সেই জায়গা থেকে যদি সেই সিলেকশনের পরে কেউ একজন অন্যায়ও করে, সেটা যে আসলে সিলেকশনের কারণে অন্যায় করছে এটা না, তারপরেও তো যারা সিলেকশন করেছে তার মধ্যে নাহিদ ইসলাম একজন ছিলেন যিনি সরাসরি এই সিলেকশন প্রক্রিয়ার অংশ ছিলেন, তিনিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। অর্থাৎ তিনি, আমি সিলেক্ট করছি বিদায়ী যদি এখন একজন কেউ ঠিকমতো কাজ না করেন তার বিষয়ে কথা বলা যাবে না, বিষয়টা এরকম না, এটা একটা জায়গা। তৃতীয়ত হচ্ছে গণঅভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশের যেই রাজনৈতিক যে স্ট্রাকচার, ক্ষমতার পাওয়ার স্ট্রাকচারটা আসলে কোনো একক কোনো কর্তৃত্ব এখানে তৈরি হওয়া সম্ভব হয় নাই, যে কারণে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ আছে, মাঠ পর্যায়ে একটা অবস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে 5 আগস্টের পরবর্তী সময়, প্রত্যেকটার কারণে বাংলাদেশ রাষ্ট্রের একটা দুর্বল অবস্থা তৈরি হয়েছে। যে দুর্বল অবস্থার কারণে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, সেই বিষয়গুলো অবনতি হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে এই নানা বিষয়গুলো যেমন একসাথে কাজ করেছে, সেই কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা অংশীজনের যেমন দায় আছে, আবার কিছু পরিস্থিতি আমাদের প্রিভিয়াস কিছু যেই ভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুর অবস্থার কিছু অভিশাপ আমাদেরকে টানতে হচ্ছে। সেই দুইটা বিষয় নিয়ে আমরা এটা নিয়ে সরব থাকবো। আর একটা বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার কিংবা একটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক প্রগতি, এটা কিন্তু একদিনের মধ্যে আদায় করা সম্ভব না, এটা একটা লম্বা ফাইট। যেমন আমরা 24 পর্যন্ত হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ফাইট করছি, ফাইট করে আমাদের কিছু অগ্রগতি হয়েছে, কিছু আমাদের জায়গায় গণতান্ত্রিক জায়গা থেকে হয়তো আমরা আগামীতে একটা ভালো ইলেকশনের আমরা একটা সম্ভাবনা করতে পারছি, সবগুলো রাজনৈতিক দল মিলে একসাথে বসে একটা সংস্কার প্রস্তাবনা রেডি করার চেষ্টা করছে। এরকম কিছু আবার নানা জায়গায় শত শত জায়গা আছে যেখানে আমরা ব্যর্থ হচ্ছি, যেখানে আমাদের আশা পূরণ হচ্ছে না, আবার এটার জন্য আমাদের লম্বা ফাইট করতে হবে। সেই ফাইটের মধ্যে দিয়ে যদি ইন দ্য মিন টাইম কেউ আবার স্বৈরাচারী হয়ে ওঠে, তার বিরুদ্ধে অবশ্যই গণঅভ্যুত্থান হতে পারে, একাধিক গণঅভ্যুত্থান হতে পারে। তো রাশেদ ভাইয়ের যে আমি মোটা থাকে হচ্ছে যে কন্টেন্ট, সেই কন্টেন্টের সাথে আসলে কোনো দ্বিমত নাই, কিন্তু আমাদের এই রাজনৈতিক লম্বা ফাইটটা আমরা সে একটা গণঅভ্যুত্থান করে যে সবাই বসে যায়, সব ছাত্র নেতৃত্ব যদি আসলে শুধুমাত্র মানে তাদেরকে মালা বানিয়ে রাখে কিংবা মুকুট বানিয়ে রাখে, তাহলে কিন্তু রাষ্ট্রের সমস্যার সমাধান হবে না। বিষয়টা হচ্ছে কি, এখানে একটা খেলা আছে। খেলাটা হচ্ছে যে আপনি দেখবেন যে মানুষ বাঘের ছবি আসলে ঘরে রাখে কিন্তু পুষতে চায় বিড়াল। তো ঘটনাটা হচ্ছে ছাত্র নেতৃত্ব দিয়ে মানুষ গণঅভ্যুত্থান করাতে চায়, কিন্তু ছাত্র নেতৃত্ব রাজনীতিতে এসে মতামত দিবে, পার্টিসিপেট করবে, এটা আসলে ট্র্যাডিশনাল রাজনৈতিক ব্যক্তিগণ কিংবা ট্র্যাডিশনাল রাজনৈতিক স্ট্রাকচার এটা মানতে চায় না, এটা মানতে পারেন না। কেন মানতে পারেন না? কারণ তারা তো ওই পুরনো স্ট্রাকচারটা দিয়ে তারা সুবিধাটা গ্রহণ করতে চায়, ওটা তারা ভাঙতে চান না। এই জন্য ছাত্র নেতৃত্বদেরকে তারা রক্ত দেওয়ার জন্য তারা মনে করেন যে এটা খুবই পারফেক্ট এজ, এই বয়সটা খুবই ভালো। কিন্তু যখন তারা রাজনীতির বিষয়ে কথা বলবেন তখন মনে হয় এদের তো মুকুট বানিয়ে রাখতে চাই, আমরা এদেরকে তো সম্মান করতে চাই। এই কথাটা দেখবেন যে এটা বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন জেন্ডারের ক্ষেত্রেও বলে যে এদেরকে তো সম্মান করছে, এদেরকে আমরা বাইরে আনতে চাই। কিন্তু ছাত্র নেতৃত্বরা যখন রাজনৈতিক দল আনলো সবাই তো ঠিকভাবে স্বাগত জানিয়েছে। না, আমি এই আনিস আলমগীর ভাইয়ের কথাটি রেসপন্স করছি, তারা রাজনীতি আসা তিনি ভুল মনে করেন আর কি, সেটার ক্ষেত্রে আমি বলছি। বিষয়টা হচ্ছে কি, ছাত্র নেতৃত্ব রাজনীতিতে আসা উচিত, আসবে, তারা ভুল করলে সেই ভুলের সমালোচনা করতে হবে, এবং সেটা সমালোচিত হচ্ছে। যে সমস্ত জায়গায় ছাত্র নেতৃত্বরা ভুল করেছে,
মিডিয়া বলেন, ট্রেডিশনাল রাজনৈতিক দল বলেন, সিভিল সোসাইটি প্রত্যেকে কিন্তু অহরহ সমালোচনা করছে, আরো সমালোচনা করতে হবে। সেই সমালোচনার মধ্য দিয়ে যদি কেউ শিখে টিকতে পারে, আগামীর বাংলাদেশ রাজনীতি টিকবে। আবার যদি সেই সমালোচনার কারণে কেউ ভুল করতে করতে ধ্বংস হয়ে যায়, এই ছাত্র নেতৃত্ব ধ্বংস হয়ে যায়, আবার নতুন জেনারেশন তৈরি হবে। কিন্তু এদেরকে কোনোভাবেই রক্ত দেওয়ার সময় মাঠে রেখে তাদেরকে রাজনৈতিক হিস্সার সময় তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমার মানে পরিষ্কার প্রস্তাবনা। জি, আনিস আলমগীর, আপনার কাছে আবার আসতে চাই। সেফ এক্সিট নিয়ে আপনি কিছুটা বলা শুরু করেছিলেন। নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন উপদেষ্টাদের কেউ কেউ সেফ এক্সিট খুঁজছেন। তাদের দলের আরেকজন নেতা সার্জিস আলম বলেছেন, আপনি যেমনটা বলছিলেন একটু কঠোর ভাষায় বলেছেন, যে কিছু উপদেষ্টাদের মধ্যে আমরা এমন আচরণ দেখতে পাচ্ছি যে তারা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে চাচ্ছে। যদি কেউ এমন করে, মৃত্যু ছাড়া তাদের কোনো সেফ এক্সিট নেই, এমন একটি হুঁশিয়ারি দিয়েছেন। আপনার কি কারো সেফ এক্সিট নেওয়ার প্রবণতা চোখে পড়ছে? আমি বলছি, তার আগে আমার ছোট ভাইয়ের একটা জবাবটা দিই। সেটা হচ্ছে রাজনীতি করার যে এটা বোধহয় একটু মিক্সড হয়ে গেছে। আমি আসলে ওরা রাজনীতি করতে পারে, রাজনীতি একটা দল হিসাবে যেটা আসছে সেটা তো কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মনে হচ্ছে সরকারে এবং রাজনীতির বাইরে একটা রাজনৈতিক দল, এটাতে তারা ভুল করে ফেলেছে। তারা সরকারেও আছে, তারা রাজনীতিতেও আছে, এটাতে তাদের রাজনীতিটা আমার সরকারে যারা আছে তারা বলছেন না যে তারা এনসিপির সঙ্গে যুক্ত, কিন্তু মানুষ তো জানে ভাই কারা আছে, তার এনসিপির সাথে তাদের কি সম্পর্ক। এটা যে যত কথাই বলুক তর্কের জন্য এটা বলে। আমি একটা প্রশ্ন করতে চাই ছোট করে, আপনার তাহলে উত্তরটা হয়তো আরো কনক্রিট হবে। সেটা হচ্ছে যে বিএনপি, জামাত, এদের সাথে অ্যালাইন উপদেষ্টাও তো বর্তমানে আছে, একেবারে প্রত্যক্ষ নাম ধরে বলা যাবে যে কারা কারা আছে। আলোচনা হয়তো লম্বা হবে, আমি প্রশ্নের মধ্যে আলোচনা করছি না। যদি প্রত্যেকটা রাজনৈতিক দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে থাকতে পারে, তর্কের খাতিরে ধরে নেয় যদি দুইজন উপদেষ্টার সাথে এনসিপির সম্পর্ক থাকে, তারা কেন থাকলে সমস্যা? এখানে যদি জামাতের ফয়জুল কবির যিনি এনার্জি উপদেষ্টা, তার সাথে জামাতের যে একেবারে পরিষ্কার সম্পর্ক ছাত্র জীবন থেকে, এটা যেমন সবাই প্রকাশ্য জানে, তিনি যদি থাকতে পারেন, কিংবা আজকে রহিদুদ্দিন মাহমুদের সাথে অর্থ উপদেষ্টার সাথে যে বিএনপি সম্পর্ক, তারা যদি সব রাজনৈতিক দলের পার্টিসিপেশন থাকতে পারে, ছাত্র দল করলে তাদের পার্টিসিপেশনটা কেন আসলে অচ্ছুত হয়ে যায়? ভালো প্রশ্ন করেছেন, এটা ভ্যালিড বিষয়। আমি ওই ব্যাপারে যেতে চাচ্ছি না। আমাদের কারো না কারো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতেই পারে, কিন্তু আমি যেটা বলছি যে ছাত্রদের রাজনীতিটা কেন বিকশিত হচ্ছে না, এবং ছাত্রদের যে মহান একটা ভূমিকা ছিল সেটা যে ম্লান হয়ে যাচ্ছিল, সেটার জন্য তারা কেন রাজনীতি করতে পারবে না? 100বার তারা পারবে, কিন্তু তাদের যদি রাজনীতি এবং সরকারে থাকা এটা যদি বিএনপি বা অন্য দলের সাথে তুলনা করা হয় তাহলে হবে না। কারণ ফয়জুল সাহেব বলেন বা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন বা আরও 2-4 জন যাদের কথা বলেন, তারা সরাসরি রাজনীতিতে জড়িত না, তারা তাদের দলের সমর্থক বলা যেতে পারে। তো যাই হোক, আমি ওইটাও সমর্থন করি না। আমি চাই যে এমন একটা উপদেষ্টা পরিষদ, সবই সেরকম একটা পরিষদ যেখানে স্বচ্ছ লোকজন থাকবে, যেখানে রাজনীতি যদিও তার থেকে থাকে সেটা তখন তার ত্যাগ করে সেখানে আসতে হবে। এমন একটা, ওরা ভাবছে যে আবার গণ অভ্যুত্থান হবে, যে গণ অভ্যুত্থান আবার হবে না। আপনার হেডলাইনটা হচ্ছে যে গণ অভ্যুত্থান, আবার গণ অভ্যুত্থান। না, আবার গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখা ঠিক না। গণ অভ্যুত্থান 2 দিন পর পর হয় না। গণ অভ্যুত্থান হয় আপনার ডাকে আমি এসেছি, আমি রাস্তায় আসব। গণ অভ্যুত্থান মানে কি? গণমানুষের অংশগ্রহণে। তো গণমানুষ কেন আপনার ডাকে আবার আসবে 1 বছর পরে? আপনি এমন কি বিষয় আমাকে উপহার দেবেন এই কদিনে দেখিয়েছেন। আপনারা যারা আমাকে ডাকবেন তাদের ডাকে আমি আসব না। গণ অভ্যুত্থান যদি হয়ে থাকে তাহলে আপনাদের বিরোধী শক্তিদের ডাকে আসবে। এখন এটাই নিয়ম। বিপ্লবের প্রতি বিপ্লব হয়, প্রতি বিপ্লব এরা করতে পারে না। এদের ইমেজটা তখন আর থাকে না। তো আপনাদের বিরুদ্ধ শক্তি যারা আছে তারা যদি ডাক দেয়, মানুষ যদি বিরক্ত হয়ে যায়, তখন আরেকটা অভ্যুত্থান হতে পারে। সেই অভ্যুত্থানে আমাদের কার অবস্থান কোথায় যাবে আমরা জানি না। এই সেফ এক্সিটের প্রশ্ন তখন এই জন্যই আসছে। আপনি যে বলছেন সেফ এক্সিট, কেন সেফ এক্সিট? কারণ হচ্ছে ওইরকম পরিস্থিতি যদি হয় আপনার সেফ এক্সিট লাগবে। আমি মন্তব্য করেছিলাম সেফ এক্সিটের বিষয়ে যে আমাদের যে সামরিক বিষয়ক উপদেষ্টা যিনি আছেন, আমি বলেছিলাম যে প্রথম এক্সিট নেবে তিনি। উনি এর আগে যখন ইয়েতে ছিলেন, খলিল সাহেব, এর আগে যখন সরকারি ছিলেন, এই 111-এর সরকার শেষ হওয়ার আগে আগে পালিয়েছেন। তো এখনও সেফ এক্সিট যদি নেয়, এভাবেই একজন নেবে, এবং সবচেয়ে বেশি টার্গেটেড হবে আমার মনে হচ্ছে যে আসিফ নজরুলকে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে যে ডক্টর ইউনূসের পরে বোধহয় সবচেয়ে বেশি টার্গেট করে ডক্টর আসিফ নজরুলকে। সে যে খারাপ কাজ করছে আমি এটা বলছি না, কিন্তু মানুষের ক্ষোভ তার উপরে যাচ্ছে। কেন যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি এ পর্যন্ত দেখেছি যে উনি অনেক ভালো ভালো কাজ করেছেন, ওনার মিনিস্ট্রিতে অন্তত চেষ্টা করছেন। কিন্তু যে জায়গায় তার ব্যর্থতা আমি যেটা দেখি সেটা হচ্ছে আইন আদালতে।
এখানে বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমি আসামি হয়ে ইয়েতে যেতে পারছি না, আদালতে যেতে পারছি না। আদালতে আমাকে বিচারের আগে বিচার করে ফেলতেছে। আদালতে আওয়ামী লীগের আইনজীবীরা উঠতে পারছে না, তারা ব্যবসা করতে পারছে না। আমাকে কয়েকদিন আগে একজন আইনজীবী, আমি একটা মামলার বিষয়ে তাকে খোঁজ করলাম, আপনি কই, বলো যে ভাই আমি তো বিদেশে, এবং কান্নাকাটি করলো যে আমার পরিবার শেষ করে দিয়েছে, আমার সম্পত্তি শেষ করে দিয়েছে, আমার অমুক তমুক করেছে। যে আমি কি করেছিলাম? আমি খালেদা জিয়ার মামলা করেছিলাম। খালেদা জিয়ার মামলা যারা করেছে, আমি তো রাষ্ট্রের দায়িত্ব থেকে আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি করেছি। কিন্তু যারা আমাদের প্রতিপক্ষ ছিল, তারা আমরা এক টেবিলে বসে খেয়েছি, আমার একসাথে চা খেয়েছি, বসছি, আমার রুম তারা ইউজ করেছে, আমরা তো তাদেরকে আক্রমণ করিনি। আজকে যেটা হচ্ছে দেখেন আপনি, আদালত পাড়ায় প্রতিপক্ষের উকিল পর্যন্ত যেতে পারছে না। তাহলে আইনের শাসনের যে একটা ব্যাঘাত হচ্ছে, এই জিনিসটা এগুলো দিয়ে একটা ব্যারোমিটার দিয়ে ইয়ে করা হচ্ছে আর কি। আমি আসিফ নজরুলকে প্রসঙ্গটা এই জন্য আসছে যে উনি তো শুধুমাত্র এটার জন্য শুধু উনি দায়ী থাকবেন না, কারণ হচ্ছে যে এটা রাষ্ট্র যে কালচার তৈরি হয়েছে সেটা ওনার হাতেও নাই সব কিছু। তারপরে এই যে মব সংস্কৃতি চালু হয়েছে, এই মব সংস্কৃতি দেখার জন্য কি আবার গণ অভ্যুত্থান হবে? সেটা তো হবে না। যে গণপিটুনি দিয়ে মরছেন আপনি, রাজনৈতিক বিশ্বাসের জন্য আপনি অন্য রাজনৈতিক দলের মানুষকে হত্যা করছেন এবং রাজনীতি করার অধিকার কেড়ে নিচ্ছেন। তো মানুষ দেখে কি? মানুষ দেখে যে আমরা যেটা চেয়েছিলাম সেটা পাইনি, এবং প্রতিহিংসার রাজনীতি দিন দিন বাড়ছে। তো আরেকটা প্রতিহিংসার রাজনীতির জন্য আমি তো এই অভ্যুত্থানে এই অংশ কারণে নেব কি না। সেফ এক্সিট নেওয়া লাগতে পারে উপদেষ্টাদের কারো কারো, এমন মনে হচ্ছে? হবে, এটা 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 দুনিয়ার নিয়ম, এটা বাংলাদেশ না, এটা দুনিয়ার নিয়ম। আপনি যখন একবার রাজত্ব করেন, এই যে আওয়ামী লীগের যারা রাজত্ব করছিল ওরা কই? ওরা সেফ এক্সিট, ওরা পালাইছে না? এরা কি আছে দেশে কেউ? এরা তো পালিয়ে আছে। আপনাকে কেন পালিয়ে থাকতে হয়? আপনি এমন অপকর্ম করেছেন যেটা মানুষ সহজে আপনাকে নিচ্ছে না। তো আপনি যখন অপকর্ম করবেন আপনাকে সেফ এক্সিটের প্রশ্ন আসবে। তো এখন যারা নাহিদ বা আদার্স যে বলতেছে সেফ এক্সিট, তারা নিশ্চয়ই বুঝে, তারা তো ভেতর থেকেও বুঝে কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত আছে, কারা কারা এই বলছে যে 5 জন, ইয়ে যে রাশেদ বলল যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে তলে তলে খাতির রাখছে। তার মানে এই সরকারে থেকে আপনি কেন শেখ হাসিনার সাথে খাতির রাখবেন? আমি মনে করি যে রাশেদকে জিজ্ঞেস করা উচিত যে কোন সেই 5 জন, এবং তাদেরকে এখনই চিহ্নিত করে বের করা উচিত। কারণ আমি শেষ করে দিচ্ছি, আমরা গন্ডগোল চাই না। আমরা চাই এই যে সরকার আছে, ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে একটা শান্তিপূর্ণ ভোট, যেটা যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হওয়া। ফেব্রুয়ারি মাসে উনি অনুষ্ঠান করার জন্য বসে আছেন। আমি বলবো ফেব্রুয়ারি কেন, পারলে আগামী মাসকে ফেব্রুয়ারি মাস বানিয়ে দেন। আপনি করেন ডিসেম্বর মাস মধ্যে ইলেকশন করেন, জাতিকে একটু শান্তি দেন। জি, যেমনটা বলছিলেন রাশেদ খানের 5 জনের নাম নিয়ে আসা উচিত। এনসিপি নেতা নাহিদ ইসলামও বলেছেন কিছু কিছু উপদেষ্টাদের কথা, সার্জিস আলমও বলেছেন কিছু কিছু উপদেষ্টাদের কথা। আপনাদের নেতারা যখন বলছেন বারবারই, তারা তার মানে জানেন যে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছে বা নিতে যাচ্ছে। কারা চাচ্ছে সেফ এক্সিট? যেই সেফ এক্সিটের কথাটা নাহিদ ইসলাম বলেছেন যে কিছু উপদেষ্টাদের মধ্যে সেফ এক্সিটের প্রবণতা দেখা যাচ্ছে বা আলাপ আলোচনা আসছে, আমি ব্যক্তিগতভাবে জানি না যে আসলে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছে, বাট এটা ট্রু যে আসলে এই বিষয়গুলো এবং এই ফেসগুলো আসলে জাতির সামনে উন্মোচিত হওয়া দরকার, তারপরে তাদের বিষয়ে জাতি সিদ্ধান্ত নেবে। এবং আরও একটা বিষয় জরুরি, সেটা হচ্ছে যে উপদেষ্টাদের নামে অনেক দুর্নীতি অভিযোগ, অনেক অপকর্মের অভিযোগও অনেক উপদেষ্টার নামে শোনা যাচ্ছে। এটাও সরকারের উচিত যে এই বিষয়গুলোর ব্যাপারে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এটা জাতির কাছে উন্মোচিত করা, এবং সেই বিষয়ে তাহলে সরকার যদি তাদের বিষয়ে কোনো ধরনের কোনো, এটা যদি পুরোটাই বানানো গল্প হয়, তারা যদি একেবারেই ধোয়া তুলসী পাতা হয়, তাহলেও এই বিষয়টা আসলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে এটা সরকার, যেমন আজকে রিজওয়ান হাসান বলেছেন যে নামগুলো যেন নাহিদ ইসলাম বলেন, সরকার নামগুলো জানার জন্য চাচ্ছে। মানে সরকার আসলে নামগুলো জানার জন্য চাচ্ছে, এটা তো আসলে সরকার নিজেই জানার কথা। এটা তো আমি বলছি যে যেই নাম আলাপনা যাদের বিষয়ে আসছে এদের নাম জাতির সামনে উন্মোচিত দরকার। আমি আরেকটা ডিফারেন্ট ব্যাপারে বলছি যে যাদের ব্যাপারে অভিযোগ আসছে উপদেষ্টাদের মধ্যে, তাদের প্রশাসনিক এবং আর্থিক এবং অন্যান্য যেই অভিযোগগুলো আসছে, তাদের ব্যাপারেও সরকারের পদক্ষেপটা কি, অবস্থানটা কি? তারা কি শুধুমাত্র এই অবস্থানটা আসলে শুধু শুনবেন এবং তাদের মতো করে চলবেন? এটা তো আসলে হতে পারে না। তো সেই জায়গা থেকে তাদেরও একটা নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের ব্যাপারে অবস্থান আসা উচিত। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সেফ এক্সিটের কথা বলার পরেও আসলে আমরা দেখেছি যে সরকারের মধ্যে অনেকের এই বিষয়টা আসলে গায়ে লাগার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আমরা এটা অনুমান করতে পারি যে আসলে তাদেরকে ইঙ্গিত করছেন কিনা, এবং সেটা আরও একটা ইঙ্গিতের বিষয়। তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে এই সরকারের যেই
আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে এই সরকারের মধ্যে স্পিরিটের জায়গাটা এবং সাহসের জায়গাটা, সেই রিস্ক নেওয়ার জায়গাটা আসলে অনেক কম। এখানে অনেকেই মনে করেছেন যে তারা আসবেন, তার আগে যেরকম একটা এনজিওতে জব করেছেন, একটা নির্বাহী প্রধান হিসেবে থেকেছেন, সেভাবে এই বিষয়টা চালাবেন, এরকম হয়তো মনে করছেন। কিন্তু গণঅভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে একটা মানুষের এই রাষ্ট্রে একটা আইন প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা, এই রাষ্ট্রের আগামী বিগত দিনের সমস্যাগুলো সমাধান করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো তাকে যে কোনো মূল্যে যে সমাধান করতে হবে, সেটার জন্যই যেখানে তিনি এসেছেন, তিনি যে একটা নিয়ম প্রক্রিয়ার চাকরির প্রমোশন হিসেবে এখানে আসেন নাই, এই জিনিসটা আসলে অনেকেই ধরতে ব্যর্থ হচ্ছেন। এবং উপদেষ্টাদের মধ্যে সেই প্রবণতাটাই আমার কাছে মনে হয় যে তাদেরকে নিজেরা চিন্তা করছেন, আচ্ছা আমি যদি একটা বড় স্টেপ নেই বিচারের ক্ষেত্রে, তাহলে একটা গোষ্ঠী আমার উপরে খেপে যায় কিনা, সেইটা আমার ভবিষ্যৎ জীবনে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা, এই ধরনের হিসাব নিকাশ কষে আসলে এরা আছেন। কিন্তু গণঅভ্যুত্থান যারা করেছিল তাদের মধ্যে হিসাব নিকাশটা ছিল না, তারা আসলে মৃত্যুকে সামনে নিয়েই কাজ করেছে, যে কারণে তাদের লক্ষ্যটা ছিল খুবই সুস্পষ্ট যে আসলে আমাদের এই ফ্যাসিবাদটাকে বিলুপ্ত করতে হবে। তৃতীয় জায়গাটা যেটা আনিস আলমগীর ভাই বলেছেন, ওইটা খুবই রেসপন্স করা খুব জরুরি। সেটা হচ্ছে তিনি বলেছেন যে আমি এটা মনে করি না যে যাদের বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি অপরাধ নাই এবং যারা কোনো ধরনের কোনো অন্যায় করে নাই, তাদেরকে কোনোভাবেই আসলে একটা ফ্রেমিং এর মধ্যে ফেলে তাদেরকে তার ব্যবসা বাণিজ্য সবকিছু গুটিয়ে দেওয়ার যেই কালচার, সেটা আসলে বন্ধ হওয়া উচিত। কিন্তু এটা বলতে গিয়ে আবার যদি আমরা এটা বলি যে খালেদা জিয়ার আইনজীবীরা এবং তার সাথে যারা ছিল তারা তো খুব ভালোভাবেই ছিল, তারা তো আদালত পাড়ায় আসছেন, হ্যাঁ, আওয়ামী লীগের আইনজীবীদের রুম টুম ব্যবহার করেছেন, এই তথ্যগুলো আবার এক ধরনের মিসলিডিং হয়। বিষয়টা হচ্ছে আমাদের দুইটা বিষয়ে সুস্পষ্ট পরিষ্কার একটা ধারণা রাখতে হবে যে এই বর্তমান সরকারের সময় কিংবা 5 আগস্ট পরবর্তীতে যত ধরনের অন্যায় হয়েছে, সবগুলো অন্যায়কে আমাদের প্রত্যক্ষভাবে বলতে হবে এবং সেটার বিরোধিতা করতে হবে। একই সাথে সেই অন্যায় বলতে গিয়ে যে এই অন্যায়টা আগে হয় নাই, এই ধরনের যে ন্যারেটিভ সুকৌশলে প্রদান করা, যে আমরা জানি না যে আসলে খালেদা জিয়ার প্রতি বিচারের নামে কি ধরনের প্রহসন করা হয়েছে, আমরা জানি না যে আইন পাড়ায় কি ধরনের ঘটনা ঘটছে, এগুলো জানি, সেগুলো আমাদের বলতে হবে যে সেই ঘটনাগুলো ঘটছে, এটা আমরা পুনরাবৃত্তি চাই না। কিন্তু এর মানে এই যে খালেদা জিয়ার আইনজীবীরা ভালো ছিল, হ্যাঁ, এবং এই ধরনের যে আলাপ, সেই আলাপটা আসলে খুবই মানে নেগেটিভ। এবং আমাদের ব্যক্তিগত সম্পর্ক কি নষ্ট করে ফেলতে হবে? না, ব্যক্তিগত আমি তো কি বললাম, আমি তো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার কথা বলছি না। আপনার পেশাদারিত্ব রাখেন, আমি আমার পেশাদারিত্ব রাখছি। আমি এটাই বলছি যে ব্যক্তিগত সম্পর্ক এখন যেমন নষ্ট করা ঠিক না। আমি সরকারের পক্ষে, আপনি সরকারের বিরুদ্ধে, আমরা লড়তে যাচ্ছি এক জায়গায়, কিন্তু আমরা আমাদের আর্গুমেন্ট পেশ করব, আমরা আমাদের মতো। কিন্তু আজকে তৈরি হয়েছে কি, আপনি বিরোধী, এটা আজকে তৈরি হয় নাই, আজকে যেটা তৈরি হচ্ছে সেটাও যেমন নেগেটিভ, আগে এটা ছিল সেটাও নেগেটিভ ছিল। আমি যখন বলেন তো আপনি খালেদা জিয়ার মামলায় কাকে লড়তে নিষেধ করেছিল? তারেক জিয়ার মামলায় কাকে নিষেধ করেছিল? পুরো আইনপাড়াতে আমরা দেখেছি যে যারা বিএনপির লোকজন গেলে, এই যে এমন কোন আপনি কোন, আমি বলছি একবার স্পষ্ট উদাহরণ সহ বলছি, বিএনপি বড় বড় উকিল ছিল খোকন ভাই, আদার্স, তাদের কে নির্যাতিত হয়েছে আদালতে, আদালত পাড়ায়, এই যে মনে করেন মাহমুদুর রহমানের মতো লোক ওখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, আপনি নাম সহ বলতে চাচ্ছেন, আসামি সহ এরকম প্রত্যেকটা জায়গায় আইনজীবীদের ব্যবসা বাণিজ্য আমরা এলাকাতে দেখেছি যে বিএনপির আইনজীবী তার হচ্ছে ব্যবসা বাণিজ্য তিনি চেম্বার বন্ধ দিতে পারেন নাই, এরকম ঘটনা ঘটেছে। তার মানে যে এখন ঘটতে পারবে সেটা আমরা বলছি না, কিন্তু আগে ঘটেন নাই, এইটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। যেমন দেখেন এই সময় আপনারা তো পরিবর্তন চেয়েছিলেন, নতুন বন্দোবস্তের কথা আপনার সাথে একমত যে আমরা পরিবর্তন চেয়েছি, সেটা হয় নাই, সেটা হয় নাই, সেটার জন্য আমরা সমালোচনা করব, কিন্তু আগে ভালো হইছে, এইটা তো মিথ্যাচার। ভালো হওয়ার কথাটা না, কিন্তু পরিবর্তন তো সবথেকে বেশি আমরা চেয়েছি। যেমন আনিস আলমগীর ভাইরা হচ্ছে 23 জুলাই বলেছেন গণঅভ্যুত্থানের সরাসরি বিরোধিতা করে যে সাধারণ ছাত্রদের উপরে হচ্ছে ঘাড়ে সওয়ার হয়েছিল, যে এই যে জামাত বিএনপি নারকীয় সন্ত্রাস করেছে এবং শেখ হাসিনাকে তিনি সন্ত্রাস দমন করতে বলেছেন। তারপরও আনিস আলমগীর ভাই কিন্তু আজকে আসছেন, এটাই কিন্তু এই আনিস আলমগীর উত্তরটা একটু ছোট করে যদি দিতেন, 2 মিনিট সময় আছে আমাকে বলতে দেন। আমি তো বলছি তারপরও আসছে, কি চাচ্ছেন? তারপরও আসছে, তার মানে তাকে না আসা, আমি কি বলছি? আপনি তো আমাকে বলতে দেন, আপনার প্রশ্নটা কি শেষ হয়েছে? আপনি তো আপনি ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছি, আমি ফেসবুকে সেই স্ট্যাটাস কোন প্রেক্ষিতে দিয়েছি আপনি জানেন? না, কোন প্রেক্ষিতে দিয়েছেন সেদিন রাজধানীতে, ওকে আপনি খুব ভালো উদাহরণ তুলেছেন, আমি শেষ করতে দেন। না, আপনি শেষ করবেন না, আপনি যেটা তুলছেন সেটা দেখে আমি শেষ করি, তারপর আপনি বলবেন। আপনি আমার মাঝখানে আমাদের একদমই সময় নেই, আমি একদমই আপনি একদম 10-20 সেকেন্ড ব্যক্তি আক্রমণের জন্য আসি না। না, ব্যক্তি আক্রমণের বিষয় না, অবশ্যই ব্যক্তি আক্রমণের বিষয়। আপনি পাবলিকলি বলেছেন ব্যক্তি আক্রমণ কিভাবে হয়? না, আমি পাবলিকলি বলেছি, আমি পাবলিকলি ব্যাখ্যা দিয়েছি, আপনি সেই ব্যাখ্যা দেখেন না কেন? আমরা একদম 23 জুলাই বলেছেন, 1 মিনিট পাবো, আপনি 10 সেকেন্ড বলেছেন
যে এই ছাত্র আন্দোলনের উপরে অন্যরা শহর হয়েছে, শেখ হাসিনার এটাকে শক্তভাবে দমন করা উচিত, এই আন্দোলনটাকে সন্ত্রাসী আন্দোলন বলেছেন। কমপ্লিটলি মিথ্যাচার। আপনি এটা তো আছে, এত মিথ্যা কিভাবে বলেন? আপনি বলে আপনাকে শোনাই। হ্যাঁ আমি শুনে আপনি দেন, আপনি বলেন, আপনি তো লিখেছেন, আমি বলে শোনাই। সাধারণ ছাত্রদের ঘাড়ে সওয়ার হয়ে বিগত কয়েকদিন ঢাকায় নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে দেশের সম্পদ নষ্ট করেছে বিএনপি জামাত প্রমাণ দিয়েছে রাষ্ট্র পরিচালনায়। এটা কি বোঝা গেল? সাধারণ ছাত্রদের ঘাড়ে সওয়ার হয় না রাজনৈতিক দল? এটা তো সন্ত্রাসের কথা বলছেন আপনি। সন্ত্রাস সেদিন বিএনপি জামাতকে আপনি সন্ত্রাস বলছেন? নো। সো যে তিনটা জায়গায় সেদিন আক্রমণ হয়েছিল, কোথায় আক্রমণ হয়েছে? রেলওয়ে আক্রমণ হয়েছে, বিটিভি আক্রমণ হয়েছে, সড়ক ভবন হয়েছে। সরকারের প্ল্যান করা আক্রমণ ছিল সেগুলো। হতে পারে সরকারের আক্রমণ। আপনি তো বিএনপি জামাতকে সন্ত্রাসী আক্রমণকারী বলছেন। সেদিন যে আক্রমণ হয়েছে সেটা তো আমরা সরকারের একদম প্ল্যান। আমি শেষ কিভাবে দিকে বলবো? চলে না, এটা তো এসেছি। পরে প্রমাণিত হয়েছে। পরে প্রমাণিত হয়েছে, কিন্তু সেদিন কি প্রমাণ? সেদিন তাহলে আপনি বিএনপির সেদিন 23 তারিখ বিএনপির ঘাড়ে দিচ্ছেন। বিএনপি না, রাজনৈতিক দলগুলোর ঘাড়ে দিচ্ছি। আপনি একজন আমি হত্যাকারীকে ছাত্রদের ঘাড়ে দিই নাই। শান্ত হতে বলছি। আপনি আমরা প্রকাশ্যভাবে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি, আপনাকে আর সময় দিতে পারছি না। ফয়সাল শান্ত এবং আনিস আলমগীর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।